নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিশেষ সংকটময় পরিস্থিতিতে যখন সারা বিশ্ব করোনায় আক্রান্ত, কোভিড-19 ছোবলে ছোবলে একাকার, তখন আমাদের প্রত্যেকেই সুস্থ থাকতে হবে। গৃহে থেকে প্রত্যেকের আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। খুব বেশি দিন নয়, আমরা নিশ্চয়ই জয় করে ফেলতে পারব এই মারণ ব্যাধিকে। আসুন গৃহে থেকে কিছু বিশ্ব সাহিত্য, কিছু মহান সাহিত্য আমরা আলোচনা করি। শুনছেন আমাদের ছোটদের পথের পাঁচালীর পর্বগুলি। পর্ব 23। হরিহর বাড়ির চিঠি পায় নাই। একবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়াড়ি কৃষ্ণনগর যায়। কাহারও সঙ্গে তথায় পরিচয় ছিল না। শহর বাজার জায়গা, একটা না একটা কিছু উপায় হইবে, এই গ্রহকে পড়িয়াই সে সেখানে গিয়াছিল। গোয়াড়ি কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরে উকিল কি জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসাবে চণ্ডীপাঠ করাই কার্য প্রায় জুটিয়া যায়। আশায় আশায় দিন 15 কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যৎসামান্য যাহা কিছু আনাইয়াছিল ফুরাইয়া ফিরিল। অথচ কোথাও কিছু সুবিধা হইল না। সে পড়িল মহাবিপদে। অপরিচিত স্থান, কেহ একটি পয়সা দিয়া সাহায্য করে এমন নাই। খড়ি বাজারের যে হোটেলটিতে ছিল, পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল। একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ পথিককে বিনামূল্যে থাকিত খাইতে দেওয়া হয়। অভাব জানাইয়া হরিসভায় একটা কুঠুরির একপাশে থাকিবার স্থান পাইল বটে, কিন্তু সেখানে বড় অসুবিধা। অনেকগুলি নিষ্কর্মা লোক রাত্রিতে সেখানে আড্ডা মারে, প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায়। অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল ধনী গৃহস্থদের বাড়িতে ঘুরিতে লাগিল। সারাদিন ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া একদিন দেখিত তাহার স্থানটিতে তাহারই বিছানা টানিয়া লইয়া কে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল। একদিন প্রাতে সেক্রেটারিবাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন তাহাদের হরিসভায় 3 দিনের বেশি থাকিবার নিয়ম নাই, সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয়। সন্ধ্যার পর জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল। খড়েই নদীর ধারে অল্প একটু নির্জন ধারে পুটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ মুছিল। সারাদিন কিছু খাওয়া হয় নাই। সেদিন একটি কাঠের গোড়াতে বসিয়া শ্যাম বিষয়ে গান করিয়াছিল। গোড়ার অধিকারী একটি টাকা প্রণামী দেয়। সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়া আনিল। খাবার গলা দিয়া যেন নামে না। মাত্র দিন দশেকের সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে। অদ্য প্রায় 2 মাসের ওপর হইয়া গেল, এ পর্যন্ত একটি পয়সা পাঠাইতে পারে নাই। এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে? অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্মপুরাণ কিনিয়া লইয়া যাইবার জন্য। ছেলে বই পড়িতে বড় ভালোবাসে। মাঝে মাঝে সে বাপের বাক্স দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে। তাহা হরিহর বুঝিতে পারে। বাক্সের ভিতর আনাড়ি হাতের হেলা গোছা করা থাকে। কোনো বই বাবা বাক্সের কোথায় রাখে ছেলে তাহা জানে না। উল্টা পাল্টা করিয়া সাজাইয়া চুরি করিবার অক্ষম চেষ্টা করে। হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিতেই বুঝিতে পারে ছেলের কীর্তি। তাহার বাড়ি হইতে আসিবার পূর্বেই হরিহর যোগীপাড়া হইতে একখানা বটতলার পদ্মপুরাণ পড়িবার জন্য লইয়া আসে। অপু বইখানা দখল করিয়া বসিল। রোজ রোজ পড়ে। কুচুনি পাড়ায় শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িতে তার ভারী আমোদ। হরিহর বলে, বইখানা দাও বাবা, যাদের বই তারা চাচ্ছে যে অবশেষে একখানা পদ্মপুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে। এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সে বই ফেরত দেয়। আসিবার সময় বারবার বলিয়াছে, সে বই একখানা এনো কিন্তু বাবা, এবার ভালো করিয়া, এবার অবশ্যই অবশ্যই। দুর্গার উঁচু নজর নাই। সে বলিয়া দিয়াছে একখানা সবুজ হাওয়াই কাপড় ও এক পাতা ভালো দেখিয়া আলতা লইয়া আসিবার জন্য। কিন্তু সেসব তো দূরের কথা, কি করিয়া বাড়ির সংসার চলিতেছে ভালো করি সেই না এখন সমস্যা। সন্ধ্যার পর পূর্বপরিচিত কাঠের গোলাটায় গিয়া সে রাত্রের মতো আশ্রয় রইল। ভালো ঘুম হইল না।
বিছানায় শুইয়া বাড়ির কি করিয়া কিছু পাঠায় সেই ভাবনায় এপাশ ওপাশ করতে লাগিল। রক্ষিত মহাশয়ের কাঠের গোলাটায় এতদিন একটা সন্ধান জুটিল। কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বর্ধিষ্ণু মহাজন গৃহদেবতার পূজা পাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে। সে বরাবর টিকিয়া থাকিবে। রক্ষিত মহাশয়ের যোগাযোগ অবিলম্বে হরিহর সেখানে গেল। বাড়ির কর্তারও তাহাকে পছন্দ করিলেন, থাকিবার ঘর দিলেন। আদর আপ্যায়নের কোনো ত্রুটি রহিল না। কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় কর্তা তাকে 10 টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন। গোয়াড়িতে রক্ষিত মহাশয় নিকট বিদায় লইতে আসিলে সেখান হইতেও 5টি চাকা প্রণামী পাওয়া গেল। আকাশে বাতাসে গরম রৌদ্রের গন্ধ। নীল নির্মেঘ আকাশের দিকে চাহিলে হঠাৎ মনে উল্লাস আসে। বর্ষা আসে সেই সরস সবুজ লতা পাতায়, পথিকের চরণভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো। রেলপথের দুপাশে কাশফুলের ঝাড় গাড়ির বেগে লুটাইয়া পড়িতেছে। চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয়। রানাঘাটের বাজারে এসে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লাল পাড় কাপড় পরিতে ভালোবাসে, তার জন্য বাছিয়ে বাছিয়ে একখানা লাল পাড়া কাপড়, ভালো করিয়া আলতা কয়েক পাতা। অপুর পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলল না। অবশেষে সচিত্র চণ্ডী মাহাত্ম্য ও কালকেতুর উপাখ্যান 6 আনা মূল্যে কিনিয়া লইল। গৃহস্থলীর টুকটাক একটা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল, একটা কাঠের চাকি বেলুনের কথা, তাহাও কিনিল। দেশে স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল। পথে বড় একটা কারো সহিত দেখা হইল না। দেখা হইলেও সে হন হন করিয়া উদ্বিগ্ন চিত্রে কাহারও দিকে লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঠুকিতে ঠুকিতে আপন মনে বলিল, উফ, দেখো কাণ্ডাখানা! বাঁশ ছাড়াকে ঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর। ভুবন কাকা কাটাবেনও না, মুশকিল হয়েছে। আচ্ছা। পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহের সুরে বলিল, ও মা দুর্গা, ও ও! তাহার গলার স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়াছিল। হরিহর হাসিয়া বলিল, বাড়ির সব ভালো? এরা সব কোথায় গেল? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পটুলিটা নামাইয়া লইয়া বলিলেন, এসো, ঘরে এসো। স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্ত ভাব হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোনো খটকা হইল না। তাহার কল্পনা স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়াছে। এখনই ছেলেমেয়েরা ছুটিয়া আসিবে, দুর্গা আসিয়া হাসিমুখে বলিবে, কি বাবা এর মধ্যে? অমনি তাড়াতাড়ি হরিহর পুটুলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা ও ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম্য, কালপতির উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের দাগ লাগাইয়া দিবে। সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল, বেশ কাঁঠালের চাকি বেলুন এনেছে এবার। পরে কিছু নিরামিষ মিশ্রিত সতৃষ্ণ নয়নে চারিদিক চাহিয়া বলিল, ওই অভু দুর্গা এরা সব বুঝি বেরিয়েছে? সর্বজয়ার কোনো মতেই চাপিতে পারিলেন না। উচ্ছ্বসিত কণ্ঠে ফুপাইয়া কাঁদিয়া উঠিল, ওগো দুর্গা, কি আর আছে গো? মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, এতদিন কোথায় ছিলে? পর্ব 24। গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। এ কয়দিন গ্রামে অতি বড় দরিদ্র অভুক্ত থাকে না। সব বনেদি বন্দোবস্ত। নির্দিষ্ট সময়ে কুমার আসিয়া প্রতিমা গড়ায়, ফটো চলচ্চিত্র করে, মালাকার সাজ যোগায়। বারাসে মধুখালির দ হইতে বাউদিরা রাশি রাশি পদ্মফুল তুলিয়া আনে। আঁশমালির দিনু সানাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল। প্রভাতের আকাশে আগমনীর আনন্দ সুর বাজিয়া ওঠে। নূতন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে চায়। একখানি আগোছালো চুলে ঘেরা ছোট মুখের স্বনির্বন্ধ গোপন অনুরোধ দুয়ারের পাশের বাতাসে মিশাইয়া থাকে। হরিহর পথে পা দিয়া কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা হয়ে গিয়েছে বাবা। দেখিতে দেখিতে দিন কাটিয়া যায়। শীতকালও শেষ হইতে চলিয়াছে। দুর্গার মৃত্যুর পর হইতেই সর্বজয়া অনবরত স্বামীকে এ গ্রাম হইতে উঠিয়া যাইবার জন্য তাগিদ দিয়া আসিতেছিল। হরিহরও নানা চেষ্টার ত্রুটি করে নাই, কিন্তু কোনো স্থানেই কোনো সুবিধা হয় নাই। সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়াইয়া দিয়াছে।
গত গত শীতকালে হরিহরের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছিলেন। তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল। বড় ছেলে সুরেশ কলিকাতার স্কুলে পড়ে। গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে না। দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলকাতা হইতে আসিয়া প্রায় দিন দশেক বাড়ি রহিল। সুরেশ অপুরি বয়সী, ইংরেজি স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ে। সুরেশের চালচলন ও কথাবার্তার ধরন এমনই যে সে যেন প্রতি পদেই দেখাইতে চায় গ্রামের ছেলে মেয়েদের চেয়ে সে অনেক বেশি উঁচু। সমবয়সী হইলেও মুখচোরা অপু তাহাতে আরও ভয় পাইয়া কাছে ঘেঁষে না। অপু এখনো পর্যন্ত কোনো স্কুলে যায় নাই। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাড়িতে বাবার কাছে পড়ি। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে বাঁধা ঘাটে জলপাই তলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিগকে দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এ প্রশ্ন ও প্রশ্ন করিতেছিল। অপুকে বলিল, বলতো ইন্ডিয়ার বাউন্ডারি কি? জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে নাই। সুরেশ আবার জিজ্ঞাসা করিল, অঙ্ক কি কষেছ? ডেসিমেল ফ্র্যাকশন কষতে পারো? অপু অতশত জানে না। না জানো, তাহার সেই টিনের বাক্সটিতে বুঝি কম বই আছে? একখানা নিত্যকর্ম পদ্ধতি, একখানা পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য একখানা, মায়ের সেই মহাভারত, এইসব। সে ওইসব বই পড়িয়াছে। অনেকবার পড়া হইয়া গেলেও আবার পড়ে। তাহার বাবা প্রায়ই এখান ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। ছেলে খুব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে, এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমনীয় পিপাসা। কিন্তু তাহার পয়সা নাই, দূরের স্কুলের বোর্ডিংয়ে রাখিয়া দিবার মতো সঙ্গতির একান্ত অভাব। নিজের খুব বেশি লেখাপড়া জানে না, নিজেও জানে না। তবুও যতক্ষণ সে বাড়ি থাকে নিজের কাছে বসাইয়া ছেলেকে এটা ওটা পড়ায়, নানা গল্প করে। ছেলেকে অঙ্ক শেখাইবার জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে বাল্যের অধীত বিস্তৃত বিদ্যা পুনরায় ঝালাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায়। যাহাতেই মনে করে ছেলের জ্ঞান হইবে সেইটাই হয় ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শেখায়। সে বহুদিন হইতে বঙ্গবাসীর গ্রাহক। অনেক দিনের পুরনো বঙ্গবাসী তাহার ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এজন্য হরিহর সেগুলিকে যত্নে বান্ডিল বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়াছিল। এখন সেগুলি কাজে লাগিতেছে। মূল্য দিতে না পারায় নতুন কাগজ আর তাহাদের আসে না। কাগজওয়ালারা কাগজ দেওয়া বন্ধ করে দিয়েছে। ছেলে যে এই বঙ্গবাসী কাগজখানার জন্য কিরূপ পাগল, শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলিয়া কেমন করিয়া সে যে ভুবন মুখুজ্জেদের চণ্ডীমণ্ডপে ডাক বাক্সটার কাছে পিয়নের প্রত্যাশায় হাঁ করিয়া বসিয়া থাকে, হরিহর তাহা খুব জানে বলিয়াই ছেলের এত আদরের জিনিসটা যোগাইতে না পারিয়া তার বুকের ভিতর বেদনায় টনটন করে। পূর্ণিমার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। রানী তাহাকে ডাক দিয়া হাসিমুখে বলিল, আমাদের বাড়ি তো আগে কত আসতিস, আজকাল কেন আসিস না রে? কেন আসবো না রানুদি, আসি তো। রানু অভিমানের সুরে বলিল, হ্যাঁ আসিস, ছাই আসিস। আমি তোর কথা কত ভাবি, তুই ভাবিস আমার কথা, আমাদের কথা? না বই কি, না বই কি, বারে মাকে জিজ্ঞাসা করে দেখো দেখি। এছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফিয়ত তাহার জোগাইল না। রানী তাহাকে সেখানে দাঁড় করাইয়া রাখিয়া নিজে গিয়া তাহার জন্য ফল প্রসাদ ও সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। আসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসব। রানীর মুখের হাসিতে তাহার উপর একটা নির্ভরতার ভাব আসিল অপুর। সে থালা তুলিয়া চলিয়া যাইবার সময় একটু ইতস্তত করিয়া পড়িল, রানুদি, তোমাদের এই পশ্চিমের ঘরের আলমারিতে যে বইগুলো আছে সতুদা পড়তে দেয় না, একখানা দেবে পড়তে? পড়েই দিয়ে যাব। রানী বলিল, কোনো বই আমি তো জানি না, দাঁড়া আমি দেখছি।
সতু প্রথমে কিছুতেই রাজি হয় না, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দই, যদি এক কাজ করিস। আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে, জ্যাঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকি দিতে। আমার সেখানে একা একা ভালো লাগে না, তুই যদি যাস আমার বদলে তবে বই পড়তে দেবো। রানী প্রতিবাদ করিয়া বলিল, বেশ তো, ও ছেলে মানুষ, সেই বনের মধ্যে বসে চৌকি দেবে, বই কি? দাও, তোমার বই দিতে হবে না, আমি বাবার কাছ থেকে চেয়ে নেব। অপু কিন্তু রাজি হইল। রানীর বাবা ভুবন মুখুজ্জে বিদেশে থাকেন, তাহার আসিবার অনেক দেরি, অথচ এই বইগুলোর ওপর তাহার বড় লোভ। এগুলি পড়িবার লোভে সে কতদিন লুব্ধ চিত্তে ছুতুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে। দু একখানা একটু আধটু পড়িয়াছেও, কিন্তু শুধু তো পড়েই না, কাহাকে পড়তেও দেয় না। নায়কের ঠিক সংকটময় মুহূর্তটিতেই হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে, রেখে দে অপু, এসব ছোট কাকার বই, ছিঁড়ে যাবে, দে। অপু হাতে সর্ব পাইয়া গেল। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া একখানি করিয়া বই শুধু নিকট হইতে চাহিয়া লইয়া যায়, ও বাঁশবগনের ছায়ার কতগুলো শেওড়া গাছের কাঁচা ডাল পাতিয়া তাহার উপর উপুড় হইয়া শুইয়া এক মন পড়ে। এক একখানিয়া করিয়া সে ধরে, শেষ না করিয়া আর ছাড়িতে পারে না। চোখ টাটাইয়া ওঠে, রগ টিপ টিপ করে। পুকুর ধারের নির্জন বাঁশবনের ছায়া ইতিমধ্যে কখন দীর্ঘ হইয়া মজা পুকুরটায় পাটা শেওড়ার দামে নামিয়া আসে, তাহার খেয়ালই থাকে না। কোনো দিক দিয়া বেলা চলিয়া গেল। বাড়ি আসলে তাহার মা বকে, এমন হাবলা ছেলে তুই, পরের মা চৌকি দিস দিয়ে সেই একলা বনের মধ্যে বসে বসে একখানা বই পড়বার লোভে। আচ্ছা বোকা পেয়েছে তোকে। কিন্তু বোকা অপুর লোভ যেদিক দিয়ে আসে তাহার মায়ের সেদিক সম্বন্ধে কোনো ধারণা। 25। সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল, দেখো তো খোকা, কি বড় দেখি। অপু তাড়াতাড়ি বিছানার ওপর উঠিয়া বসিল, উৎসাহে সুরে জিজ্ঞাসা করিল, খবরের কাগজ না বাবা? সেদিন রামকবচ লিখিয়া দিয়া বিহারী কোচের শাশুড়ির নিকট হইতে যে 3টি টাকা পাইয়াছে, স্ত্রীকে গোপন করিয়া হরিহর তারই মধ্যে 2 টাকা খবরের কাগজের দাম পাঠাইয়া দিয়াছিল। স্ত্রী জানিতে পারিলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে টাকা 2টাকে কোনো মতেই বাঁচানো যাইত না। অপু বাবার ভাব ধইতে তাড়াতাড়ি খবরের কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলে। হ্যাঁ, খবরের কাগজ বটে, সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা, সেই নতুন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব, যাহার জন্য বছরখানেক পূর্বে সে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্জেদের চণ্ডীমণ্ডপের ডাকবাক্সটার কাছে বসিয়া পিয়নের অপেক্ষায় প্রতি শনিবারে হাঁ করিয়া বসিয়া থাকিত। খবরের কাগজ, খবরের কাগজ, কি সব নতুন খবর না জানি দিয়াছে, কি অজানা কথা সব লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরের মনে হয় 2টি টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফোটাইয়া তুলিয়াছে, তাহার তুলনায় কোনো বন্ধকি মাকড়ি খালাসের আত্মপ্রসাদ মোটেই বেশি হইত না। অপু খানিক্ষণ পড়িয়া বলে, দেখো বাবা, একজন বিলাতযাত্রী চিঠি বেরিয়েছে, আজ থেকেই নতুন বেরোলো, খুব সময় আমাদের কাগজটা এসেছে না বাবা? একদিন রানী বলিল, তোর খাতায় তুই কি লিখছিস রে? অপু বিস্ময়ের সুরে বলিল, কোন খাতায়? তুমি কি করে? আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি? তুই ছিলি নে। খুড়িমার সঙ্গে কতক্ষণ বসে কথা বললাম। কেন, খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে তোর সেই রাঙা খাতাখানায় কী সব লিখেছিস। আমার নাম রয়েছে, আর দেবী সিংহ না কি একটা। অপু লজ্জায় লাল হইয়া বলিল, ও একটা গল্প। কি গল্প রে? আমায় কিন্তু পড়ে শোনাতে হবে। পরদিন রানী একখানা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলিল, এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস, একটা বেশ ভালো দেখে। দিবি তো? অতসী বলেছিল তুই ভালো লিখতে পারিস, লিখে দে, আমি অতসীকে দেখাবো। অপু রাত্রে বসিয়া বসিয়া খাতা লেখে, মাকে বলে, আর একটা পলা তেল দাও মা, একটুকু লিখে রাখি আজ। তাহার মা বলে, আজ রাত্রির আর পড়ে না, মোটে 2 পলা তেল আছে, কাল আবার রাঁধব কি দিয়ে? এইখানে রাখছি, এই আলোতে বসে পড়। এইখানে রাখছি, এই আলোতে বসে পড়। অপু ঝগড়া করে, মাকে বলে, ছেলের রাত্রির হলে যত লেখাপড়ার চা, সারাদিন চুলের টিকিটি দেখবার জন্যে, সকালে করিস কি? যা, তেল দেবো না।
অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয় খাতা আনিয়া বসে। সর্বজয়া ভাবে, অপু আর একটু বড় হলে আমি ওকে ভালো দেখে বিয়ে দেব। এই ভিটেতে নতুন পাকা বাড়ি উঠবে, আসছে বছর পৈতিটা দিয়ে নি, তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাঁধা হয়ে যায়। 4-5 দিন পরে সে রানীর হাতে খাতা ফিরাইয়া দিলে। রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলিল, লিখেছিস? অপু হাসি হাসি মুখে বলিল, দেখো না খুলে। রানী দেখিয়া খুশির সুরে বলিল, ওহ, অনেক লিখেছিস যে রে, দাঁড়া অতসীকে ডেকে দেখাই। অতসী দেখিয়া বলিল, অপু লিখেছে না আরো কিছু? ইস, এসব বই দেখে লেখা। অপু প্রতিবাদের সুরে বলিল, ইহ, বই দেখে বই কি, আমি তো গল্প বানাই। পটুকে জিজ্ঞাসা করো দেখি। অতসী দিদি, ওকে বিকেলে গাঙের ধারে বসে বসে কত মানিয়ে গল্প বলিনি বুঝি? রানী বলিল, না ভাই, ও লিখেছে আমি জানি। ও ওই রকম লেখে, খাসা যাত্রার পালা লিখেছিল খাতাতে, আমায় পড়ে শোনালে। পরে অপুকে বলিল, নাম লিখে দিসনি তোর, নাম লিখে দে। অপু আর একটু অপ্রতিভতার সুরে বলিল যে গল্পটা তাহার শেষ হয় নাই, হইলেই নাম লিখিয়া দিবে। সচিত্র যৌবনে যোগিনী নাটকের ধরনে গল্প আরম্ভ করিলেও শেষটা কিরূপ হইবে সে ভাবিয়া ঠিক করিতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলেও রানুদি বিশেষ করিয়া অতসীদি পাছে তাহার কবি প্রতিভা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়ে, এই ভয়ে অসমাপ্ত অবস্থাতেই সেখানে ফেরত দিয়াছে। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কাঁচি কাটা খালের মুখে ছিপে খুব মাছ ওঠে। প্রায় সেখানটিতে গিয়া নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটি তাহার ভারী ভালো লাগে। একেবারে নির্জন, দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে। ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মধ্যে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বনকমলি ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন, পাখির ডাকে, বনের ছায়ায়, উলুবনের শ্যামলতায় মেশামশি, মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। সেই ছেলেবেলায় প্রথম কুটির মাঠে আসার দিনটি হইতে এই মাঠ, বন, নদীর কি মোহ যে তাহাকে পাইয়া বসিয়াছে। ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছায়ায় বসিয়া চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। মাছ প্রায়ই হয় না। স্বরের ফাদনা স্থির জলে দণ্ডের পর দণ্ড, নিবাত নিষ্কম্প, দীপ ও শিখার মতো অটল। এক স্থানে এতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না। এদিকে ওদিকে ছটপট করিয়া বেড়ায়। ঝোপের মধ্যে পাখির বাসার খোঁজে ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়ে ফাতনা একটু আদ্র ঠুকরাইতেছে। একদিন সে একখানা বই সঙ্গে করিয়া আনে। ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসে ছবিওয়ালা ইংরাজি বই ও তাহার অর্থপুস্তক চাহিয়া লইয়াছে। ইংরাজি সে বুঝিতে পারে, অর্থপুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরাজি বইখানাতে শুধু ছবি দেখে। দূর দেশের কথা, সকল রকম মহত্বের কাহিনী ছেলেবেলা হইতেই তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতে সে এক ধরনের অনেকগুলি গল্প আছে। কোথাকার যে মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষার ঝটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে চিতে প্রাণ হারায়, অজানা মহাসমুদ্রে পাড়ি দিয়া ক্রিস্টোফার কলম্বাস কিরূপে আমেরিকা আবিষ্কার করিলেন, এমনই সব গল্প। স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্পটুকু পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরিয়া যায়। সুরেশকে দিয়া জিজ্ঞাসা করে, সুরেশদা, গল্পটা তুমি জানো? বড় করে বলো না। সুরেশ বলে, ও জুটো ফেনের যুদ্ধের কথা। অপু অবাক হইয়া বলে, কি সুরেশদা, জুটো ফেন কোথায় সে? সুরেশ ওটুকির বেশি আর বলিতে পারে না। সে সুরেশদার ইংরেজি ম্যাপে ভূমধ্যসাগর কোথায় দেখিয়াছে, তারই ওপারে ফ্রান্স দেশ সে জানে। কতকাল আগে ফ্রান্স দেশের বুকে এক বৈদেশিক সৈন্যবাহিনী চাপিয়া বসে আছে। দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারিদিকে অরাজকতা, লুটতরাজ। জাতির এই ঘোর অপমানের দিনে লোরেন প্রদেশের অন্তঃপ্রাতে এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র কৃষক দুহিতা পিতার মেষপাল চড়াইতে চায়, আর সুনীল নয়ন দুটি আকাশের পানে তুলিয়া
নির্জনে দেশের দুর্দশা চিন্তা করে। দিনের পর দিন এরূপ ভাবিতে ভাবিতে তাহার নিষ্পাপ কুমারী মনে উদয় হইল। কে তাহাকে বলিতেছে, তুমি ফ্রান্সের রক্ষয়ত্রী, তুমি গিয়া রাজ সৈন্য জড়ো করো, অস্ত্র ধরো, দেশের জাতির পরিত্রাণের ভার তোমার হাতে। দেবী মেরি তাহার উৎসাহদাত্রী। দূর স্বর্গ হইতে তাহার আহ্বান আসে দিনের পর দিন। তাহার পর নব তেজদৃপ্ত ফরাসি সৈন্যবাহিনী কি করিয়া শত্রুদলকে দেশ হইতে তাড়াইয়া দিল, কি করিয়া ভাবময়ী কুমারী নিজে অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইল, তাহার পর অজ্ঞানান্ধ লোকে কি করিয়া তাহাকে ডাইনি অপবাদে জীবন্ত পুড়িয়া মারিল, এই সকল কথা সে আজ পড়িয়াছে। এই বৈকল্পনাটাতে, এই শান্ত নদীর ধারে গল্প ভাবিতে ভাবিতে কি অপূর্বভাবেই তাহার মন পূর্ণ হইয়া যায়। কুমারীর যুদ্ধের কথা, জয়ের কথা, অন্য সব কথা সে অত জানে না, অত ভাবে না, কিন্তু যে ছবিটি তাহার বরাবর মনে আসে, তাহা শুধু নির্জন প্রান্তরে চিন্তারতা বালিকা সব চারিধারে যদৃচ্ছ বিচরণশীল মেষদল, নিম্নে স্ন্যাম তৃণভূমি, মাথার উপরে মুক্ত নীল আকাশ, একদিকে দুর্ধর্ষ বৈদেশিক শত্রু, নিষ্ঠরতা, জয় লালসার দর্প, রক্তস্রোত, অপরদিকে এক সরলা দিব্য ভাবময়ী পল্লী বালিকা। ছবিটা তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয়। আরও ছবি মনে আসে, কত দূরে নীল সমুদ্রে ঘেরা মার্টিনিক দ্বীপ, চারিদিকে আখের ক্ষেত, মাথার উপর নীল আকাশ, বহুদূর শুধু নীল আকাশ আর নীল সমুদ্র, শুধু নীল আর নীল। আরও কত কি তাহা বোঝানো যায় না, বলা যায় না। ছিপ গুটাইয়া সে বাড়ির দিকে যাইবার জোগাড় করে, পিছন হইতে কে তাহাকে চোখ টিপিয়া ধরিল। সে জোর করিয়া হাত দিয়া ছাড়াইয়া লইতেই পটু খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলিল, তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি অপুদা। তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধরতে এসেছিস, তাই বললাম, মাছ হয়নি একটাও না? চল বরং একখানা নৌকা খুলে বেরিয়ে আসি, যাবি? দুজনে তেঁতুলতলার ঘাট হইতে একখানা ছোট্ট ডিঙি খুলিয়া লইয়া তাহাতে এক ঠেলা দিয়া ডিঙির উপর চড়িয়া বসিল। নদী জলের ঠান্ডা আর্দ্র গন্ধ উঠিতেছে, কলমি শাকের দামে জল পিপি বসিয়া আছে। চরের ধারে ধারে চাষিরা পটল ক্ষেত নিড়াইতেছে, কেহ ঘাস কাটিয়া আঁটি বাঁধিতেছে। চাল তেপোতার বাঁকে তীরবর্তী ঘনঝোপে গাং শালিকে দল কলরব করিতেছে। পড়ন্ত বেলায় পূব আকাশের গায়ে নানা রঙের মেঘস্তূপ। পটু বলিল, অপুদা একটা গান করো না। সেই গানটা সেদিনের। অপু বলিল, সেটা নয়, বাবার কাছে সুর শিখে নিয়েছি একটা খুব ভালো গানের, সেটে গাইব। আর একটু ওদিকে গিয়ে কিন্তু ভাই, এখানে ডাঙায় ওই সব লোক রয়েছে, এখানে না। তুই ভারী লাজুক অপুদা, কোথায় লোক রয়েছে কত দূরে, তোর গান গাইতে, তোর ধর সেইটে। খানিকটা গিয়া অপুর গান শুরু হয়। পটু মাসের চটায় বইটাখানা তুলিয়া লইয়া নৌকার বড়ুইয়ে চুপ করিয়া বসিয়া এক মনে শোনে। নৌকা বাহিবার আবশ্যক হয় না, স্রোতে আপনা হইতে ভাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লা ডাঙায় বড় বাঁকের দিকে চলিয়া আসে। অপুর গান শেষ হইলে পটু একটা গান ধরিল। অপু এবার বাহিতেছিল, নৌকা কম দূরে আসে নাই। হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙুল দেখাইয়া বলিল, ও অপুদা, কিরকম মেঘ উঠেছে দেখেছিস? এক্ষুনি ঝড় এলো বলে নৌকা ফেরাবি? অপু বলিল, ওকে ঝড়, ঝড়েই তো নৌকা বাইতে গান গাইতে ভালো লাগে, চল আরও যাই। কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরের মাঠের দিক হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল। তাহার কালো ছায়া নদী জল ছাইয়া ফেলিল। অপু উৎসুক চোখে আকাশের দিকে চাহিয়া রহিল। অনেক দূরে শোঁ শোঁ রব উঠিল, একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল। ঠান্ডা হাওয়া বহিল, ভিজা মাটির গন্ধ ভাসিয়া উঠিয়া আসিতে লাগিল। দেখিতে দেখিতে গাছপালা মাথা লুটাইয়া দোলাইয়া ভাঙিয়া ভীষণ কালবৈশাখীর ঝড় উঠিল। নদীর জল ঘন কালো হইয়া উঠিল। তীরের সাঁই বাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পলাইল।
অপুর বুক ফুলিয়া উঠিল উৎসাহে উত্তেজনায়। সে হাল ছাড়িয়া দিয়া চারিধারে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল। পটু খোঁচার কাপড় খুলিয়া ঝড়ের মুখে পালের মতো উড়াইয়া দিতেই বাতাস বাঁধিয়া সেখানা ফুলিয়া উঠিল। পটু বলিল, বড্ড মুখর বাতাস উপদা, সামনে আর নৌকোও যাবে না। কিন্তু যদি উল্টে যায়? ভাগ্যিস সুনীলকে সঙ্গে করে আনিনি। অপু কিন্তু পটুর কথা শুনিতেছিল না, সেদিকে তাহার কান ছিল না, মনও ছিল না। সে নৌকায় গলুইয়ে বসিয়া এক দৃষ্টে সম্মুখের ঝটিকা ক্ষুব্ধ নদী ও আকাশের দিকে চাহিয়াছিল। তাহার চারিধারে কালো নদীর নর্তনশীল জল, উড়ন্ত বকের দল, ঝোড়ো মেঘের রাশি, দক্ষিণ দেশের মাঝিদের ঝিনুকের স্তূপগুলো, স্রোতে ভাসমান কচুরিপানার দাম, সব যেন মুছিয়া যায়। নিজেকে সে বঙ্গবাসী কাগজের সেই বিলাত যাত্রী কল্পনা করে। কলিকাতা হইতে তাহার জাহাজ ছাড়িয়াছে বঙ্গোপসাগরের মোহনায়, সাগরদ্বীপ পিছনে ফেলিয়া সমুদ্র মাঝের কত অজানা ক্ষুদ্র দ্বীপ পার হইয়া সিংহল উপকূলের শ্যাম সুন্দর নারিকেল মনশ্রী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রবালে রাখিয়া সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া নূতন দেশের নবদৃশ্য পরিবর্তনের মধ্যে চলিয়াছে। সে ওইসব জায়গায় যাইবে, ওইসব দেখিবে, বিলাত যাইবে, জাপান যাইবে, বাণিজ্য যাত্রা করিবে, বড় সওদাগর হইবে, অনবরত দেশে বিদেশে সমুদ্রে সমুদ্রে ঘুরিবে, বড় বড় বিপদের মুখে পড়িবে। এ কথা তাহার ধারণায় আসে না। কত দূরে সেসব দেশ, কে তাহাকে লইয়া যাইবে, কি করিয়া তাহার যাওয়া সম্ভব হইবে। আর তিনেক পরে বাড়ি বাড়ি ঠাকুর পূজা করিয়া তাহাকে সংসার চালাইতে হইবে। রাত্রিতে যাহার পরিবার তেলের জন্য মায়ের কাছে বকুনি খাইতে হয়, এত বয়স পর্যন্ত যে স্কুলের মুখ দেখিল না, ভালো কাপড় ভালো জিনিস যে কাহাকে বলে তা সে জানে না, সেই মূর্খ অখ্যাত সহায় সম্পদহীন পল্লী বালককে বৃহত্তর জীবনের আনন্দযজ্ঞে যোগ দিতে কেউ আহ্বান করিবে? কিন্তু এ সকল কথা তাহার মনে ওঠে না। শুধু মনে হয় বড় হইলেই সব হইবে, অগ্রসর হইলেই সকল সুযোগ সুবিধা পথের মাঝে কুড়াইয়া পাইবে। এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র। সে বড় হইলে সুযোগ পাইবে, দিক দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে। সে জগৎ জনায়, মানুষ চেনায় দিগ্বিজয় যাইবে। রঙিন ভবিষ্যৎ স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকি পথটুকু কাটিয়া যায়। বৃষ্টি আর পড়ে না। ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিতেছিল। তেঁতুলতলার ঘাটে ডিঙি ফিরিতেই তাহার চমক ভাঙে। নৌকা বাঁধিয়া পটুর আগে আগে সে বাঁশবনের পথে